বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তাই এখানে সরকার নির্বাচনের জন্য ভোটের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং নাগরিকরা তাদের সমর্থিত দলকে ভোট প্রদান করে। যে দল সর্বাধিক ভোট পায় সেই দল সরকার গঠন করে এবং বিজয় দলের নেতারা দলের মধ্যে থেকে একজনকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেন। বর্তমানে বাংলাদেশে মোট প্রায় ৪০টির বেশি রাজনৈতিক দল বৈধভাবে নিবন্ধিত রয়েছে। দীর্ঘদিন ধরে জনগণের কাছে পরিচিত ও জনপ্রিয় দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম বাংলাদেশ। আওয়ামী লীগও দীর্ঘকাল জনপ্রিয় ছিল, কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালে এই রাজনৈতিক দলের পতন ঘটে। সুতরাং বর্তমানে ২০২৬ সালে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম বাংলাদেশ। তো বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন হয় এবং এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টি আসন জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের চেয়ারম্যান হলেন বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণা চালানোর সময় তিনি বাংলাদেশের জনগণ এবং নাগরিকদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ৩টি। সেগুলো হচ্ছে আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা, ২ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা, ৩ দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমানো। ভিডিওর মূল কথায় যাওয়ার আগে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই ভিডিও কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে বানানো হয়নি। আমি ওয়াদা করছি যে এই ভিডিওতে যা কিছু বলবো তা সম্পূর্ণভাবে যুক্তি, বিজ্ঞান, গণিত এবং বাস্তবতার উপর ভিত্তি করে বলবো। বাস্তব জীবনে আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন নিরপেক্ষ নাগরিক এবং আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। তাই এই ভিডিওতে আমি যা কিছু বলবো তা নিরপেক্ষভাবে বলবো এবং নিরপেক্ষতার বাইরে কোনো কথা বলবো না। এবার আমি এই ৩টি প্রতিশ্রুতিকে বিশ্লেষণ করব। প্রথমে কথা বলবো দ্বিতীয় প্রতিশ্রুতি নিয়ে, এরপর আলোচনা করব তৃতীয় প্রতিশ্রুতি নিয়ে এবং সবশেষে বিশ্লেষণ করব প্রথম প্রতিশ্রুতি নিয়ে। এবার আমরা ২৫ কোটি গাছ রোপণ বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে দেখে নিই সরকারি গাইডলাইন কি বলছে। এই পুরো কাজের প্রধান দায়িত্বে থাকবে বন বিভাগ এবং জেলা উপজেলা প্রশাসন, প্রতিটি সরকারি ইউনিট এবং স্থানীয় কমিউনিটি, আর সবশেষ অংশগ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। চারা আসবে মূলত নিবন্ধিত নার্সারি থেকে আর সময়সীমা ধরা হয়েছে ৫ বছর, অর্থাৎ ২০২৬ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত। চলুন একটু গণিত করি। ৫ বছরে ২৫ কোটি গাছ মানে বছরের লক্ষ্যমাত্রা ৫ কোটি, মাসে প্রায় ৪২ লক্ষ, আর দিনে হিসাব করলে দাঁড়ায় প্রায় ১,৩৯,০০০ চারা। মনে করুন প্রতিদিন ১,২৯,০০০ গাছ রোপণ করতে হবে। এটি সহজ কাজ নয়। এবার আমরা জনবলের হিসাব দেখি। মনে করুন সরকার এই পুরো কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহযোগিতা নেয়। বাংলাদেশে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩,১৪,৪১,২২২ জন। এখন যদি ২৫ কোটি গাছ এই শিক্ষার্থীদের মাধ্যমে রোপণ করা হয়, তাহলে প্রতি শিক্ষার্থীর জন্য গাছের সংখ্যা হবে ৮টি, অর্থাৎ প্রতি শিক্ষার্থীকে গড়ে ৮টি করে গাছ রোপণ করতে হবে। এখন ৫ বছরের হিসাব দেখলে ১.৬ আসছে, অর্থাৎ প্রতি শিক্ষার্থী গড়ে ১ থেকে ২টি গাছ রোপণ করলেই লক্ষ্য পূরণ করা সম্ভব। এখানে গণিতের ভিত্তিতে দেখা যাচ্ছে যদি সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে, তাহলে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবে অনেকটাই সম্ভবপর হয়ে যায়। এছাড়া এই কাজের সাথে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ নাগরিকদের যুক্ত করা হলে কাজটি আরও সহজ হয়ে যাবে। এবার আমরা বিকল্পভাবে দেখি, যদি এই কাজটি শুধু শ্রমিক দিয়ে করানো হয় তাহলে কত জনবল লাগতে পারে। আগে আমরা হিসাব করে দেখেছি ২৫ কোটি গাছ ৫ বছরে লাগাতে হলে প্রতিদিন প্রায় ১,৩৯,০০০ গাছ রোপণ করতে হবে। এখন মনে করুন একজন শ্রমিক দিনে গড়ে ৫০টি গাছ রোপণ করতে পারে, তাহলে প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা হবে ২,৭৮০ জন, অর্থাৎ প্রতিদিন ২,৭৮০ জন শ্রমিককে টানা ৫ বছর কাজ করতে হবে। এখন যদি একজন শ্রমিকের দৈনিক মজুরি আমরা গড়ে ৭০০ টাকা ধরি, তবে প্রতিদিন শুধু মজুরি বাবদ খরচ হবে ১৯,৪৬,০০০ টাকা। এখন এই খরচকে যদি আমরা ৫ বছর বা ১,৮২৫ দিন দিয়ে গুণ করি, তবে মোট শ্রমিক খরচ দাঁড়াবে
৩৫৫,১৪,৫০,০০০ টাকা। অর্থাৎ শুধু শ্রমিকের মজুরি দিতেই সরকারের খরচ হবে প্রায় ৩৫৫,১৪,৫০,০০০ টাকা। মনে রাখবেন, এই ৩৫০ কোটি টাকার মধ্যে কিন্তু চারা কেনার দাম, পরিবহনের খরচ বা রক্ষণাবেক্ষণের খরচ ধরা হয়নি। সেগুলো যোগ করলে এই অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে তা সহজেই অনুমান করা যায়। তাই গণিতের ভিত্তিতে এটি পরিষ্কার, শুধু শ্রমিক দিয়ে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। কিন্তু যদি আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষকে এই মিশনে যুক্ত করি, তখন গাছের টিকে থাকার সম্ভাবনা বাড়বে কিনা জানি না, তবে এই বিশাল খরচ একটু হলেও কমানো সম্ভব বলে আমি মনে করি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই 25 কোটি গাছ কিনতে কত টাকা লাগবে আর লাগানোর পর কয়টা গাছ আসলে বেঁচে থাকবে? বাংলাদেশের নার্সারি ভেদে চারার দাম কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সাধারণত দেখা যায় দেশীয় সাধারণ চারা ১০০ থেকে ৩০০ টাকা, উন্নত বা কলম করা চারা ৩০০ থেকে ৮০০ টাকা, আর বিশেষ প্রজাতির বড় চারা হলে তার দাম ১,২০০ টাকা বা তারও বেশি হতে পারে। অর্থাৎ কোন প্রজাতির গাছ আমরা বেছে নিচ্ছি তার উপরেই নির্ভর করছে পুরো প্রজেক্টের বাজেট। চলুন একটু হিসাব করে দেখি। আমাদের লক্ষ্য 25 কোটি গাছ, মনে করুন প্রতি চারার দাম ৩০০ টাকা। তাহলে শুধু চারা কিনতেই খরচ হবে ৭,৫০০ কোটি টাকা। যদি আমরা একটু কম দামি চারা কিনি, ধরুন ২০০ টাকা করে, তাহলে খরচ দাঁড়াবে প্রায় ৫,০০০ কোটি টাকা। আর যদি উন্নত বা কলম করা চারা ব্যবহার করা হয়, তবে এই খরচ কোথায় গিয়ে ঠেকবে তা সহজেই বুঝতে পারছেন। সবচেয়ে বড় সত্য হলো গাছ লাগালেই তা বড় হয় না। পরিবেশ, যত্ন আর মাটির ধরনের উপর নির্ভর করে অনেক গাছই মারা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাধারণত রোপণ করা গাছের ৫০ থেকে ৭০% টিকে থাকে, বাকি ১৫ থেকে ২০% চারা প্রথম বছরই মারা যেতে পারে। সেই হিসেবে যদি আমরা ২৫ কোটি গাছ লাগাই, তবে বাস্তবে টিকে থাকবে ১২.৫ কোটি গাছ, অথবা খুব ভালো যত্ন নিলে ১৭.৫ কোটি গাছ। অর্থাৎ দিন শেষে আমরা ১২ থেকে ১৭ কোটি গাছ স্থায়ীভাবে পাবো। বাংলাদেশে এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির মূল দায়িত্ব রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হাতে। এই মন্ত্রণালয় পরিবেশ সংরক্ষণ, বন সম্প্রসারণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু অভিযোজন সংক্রান্ত সরকারি সব কার্যক্রমে নেতৃত্ব দেয়। মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বিভাগসমূহ হচ্ছে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। এরা মিলিতভাবে পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়ন পরিচালনা করবে। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের মে মাস থেকেই এই জাতীয় কর্মসূচির মাঠ পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে। অর্থাৎ হাতে সময় খুব বেশি নেই। চারা সরবরাহের মূল দায়িত্বে থাকছে তিনটি পক্ষ: পরিবেশ মন্ত্রণালয়, কৃষি বিভাগ এবং সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন নার্সারি। অর্থাৎ চারার মান এবং সরবরাহ নিশ্চিত করতে এই তিনটি পক্ষ সমন্বিতভাবে কাজ করবে। গাছগুলো আসলে কোথায় লাগানো হবে? সরকার নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত করেছে: নদী ও খালের তীরবর্তী এলাকা, দেশের বিশাল চর এবং উপকূলীয় বেল্ট, রাস্তার দুই ধার এবং পাহাড়ি বনাঞ্চল। এছাড়া শহরের খালি জায়গা, সরকারি জমি এবং কমিউনিটি পার্কগুলোতেও এই চারা রোপণ করা হবে। তবে গাছ লাগালেই তো হবে না, সঠিক সময় লাগাতে হবে। সাধারণত বর্ষার শুরু থেকে, অর্থাৎ জুন-জুলাই মাস হলো সবচেয়ে আদর্শ সময়। তবে পরিকল্পনা অনুযায়ী উপযুক্ত পরিবেশ দেখে প্রধানত বর্ষা সময় এবং পরবর্তী ধাপে শীতকালীন রক্ষণাবেক্ষণ মাথায় রেখে এই চারাগুলো রোপণ করতে হবে। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বৈজ্ঞানিক প্রতিশ্রুতির অংশে: বাংলাদেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমানো। এই প্রতিশ্রুতি শুনতে সহজ মনে হলেও বাস্তবে এটি একটি অত্যন্ত জটিল পরিবেশগত, ভৌগোলিক এবং বৈজ্ঞানিক বিষয়। তাই আবেগ দিয়ে নয়, আমরা এটিকে বিজ্ঞান, গবেষণা এবং বাস্তবতার আলোকে বিশ্লেষণ করব। প্রথমে বুঝি তাপমাত্রা বাড়ে কেন। বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধির পেছনে একাধিক কারণ একসাথে কাজ করছে। প্রথম কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। সহজভাবে বললে, সূর্যের তাপ পৃথিবীতে আসার পর এর একটি বড় অংশ আবার মহাকাশে ফিরে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষতিকর গ্যাসগুলো সেই তাপকে মহাকাশে ফিরে যেতে বাধা দেয় এবং পৃথিবীর চারপাশেই আটকে রাখে। ঠিক যেমন একটা কাচের ঘরে তাপ আটকা পড়ে যায়, আমাদের পৃথিবীটাও এখন অনেকটা তেমনই হয়ে গেছে। একেই বলে গ্রিনহাউস ইফেক্ট। আর এই কারণেই প্রতি বছর পৃথিবী ধীরে ধীরে আরও গরম হচ্ছে।
বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু সংবেদনশীল দেশ, তাই বৈশ্বিক এই পরিবর্তনের প্রভাব আমাদের এখানে অনেক বেশি অনুভূত হয়। আমাদের গাছপালা কমে যাওয়া আর কার্বন নির্গমন বেড়ে যাওয়া সব মিলিয়ে এই আগুনের আঁচ আমাদের গায়ে একটু বেশিই লাগছে। এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা, আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শহরের তাপমাত্রা আশেপাশের গ্রামের তুলনায় বেশি হয়। সহজ কথায়, শহর হচ্ছে একটি তাপের দ্বীপ। এর কারণ আমাদের চারপাশে এই বিশাল বিশাল কংক্রিটের দালান, পিচ ঢালা কালো রাস্তা, ঝকঝকে কাচের ভবন আর টিনের ছাদ। এই বস্তুগুলোর একটি বিশেষ গুণ আছে, এরা সূর্যের তাপ প্রচণ্ডভাবে শোষণ করতে পারে। দিনের বেলা যখন সূর্য ওঠে, এই কংক্রিট আর পিচ সেই তাপ শুষে নিয়ে খুব গরম হয়ে যায়। আর সমস্যাটা শুরু হয় রাতে, যখন শহর ঠান্ডা হওয়ার কথা, তখন এই ভবন আর রাস্তাগুলো সারাদিন ধরে জমানো সেই তাপ বাতাসে ছাড়তে শুরু করে। সাথে যোগ হয় হাজার হাজার গাড়ি আর এয়ার কন্ডিশনার বা এসির গরম বাতাস, ফলে শহর আর আগের মতো ঠান্ডা হতে পারে না। একটি ছোট্ট উদাহরণ দেই, ঢাকার মতো ব্যস্ত শহরে একই দিনে গ্রামাঞ্চলের তুলনায় প্রায় 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। তাই এটি শুধু আবহাওয়ার কোনো খেয়াল নয়, বরং আমাদের ত্রুটিপূর্ণ শহর পরিকল্পনারও একটি বড় কুফল। তাপমাত্রা বৃদ্ধিতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এর স্থায়ী সমাধান লুকিয়ে আছে উদ্ভিদের জৈবিক প্রক্রিয়ায়। মূলত 3টি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক স্তম্ভের উপর ভিত্তি করে বৃক্ষ তার চারপাশের পরিবেশকে শীতল রাখে। প্রথমত, গাছ সূর্যের প্রখর তেজ বা সরাসরি বিকিরণকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। একে বলা হয় সোলার রেডিয়েশন ইন্টারসেপশন। একটি পিচ ঢালা খোলা রাস্তার তাপমাত্রা যদি 45 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে ঘন পত্রপল্লবের ছায়ায় সেই তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। একটি পাকা রাস্তার তাপমাত্রা যদি 45 ডিগ্রি হয়, একই রাস্তার গাছের নিচে তা 35 ডিগ্রি হতে পারে। অর্থাৎ স্থায়ীভাবে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কম অনুভূত হতে পারে। অর্থাৎ শুধু বিকিরণ থেকে গাছ স্থায়ীভাবে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপীয় ব্যবধান তৈরি করতে পারে। দ্বিতীয়টি হলো বাষ্পীভবন ও ট্রান্সপিরেশন। এটি প্রকৃতির নিজস্ব প্যাসিভ এয়ার কুলিং সিস্টেম। গাছ শিকড় দিয়ে পানি গ্রহণ করে এবং পাতার মাধ্যমে বাতাসে জলীয় বাষ্প ছাড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সপিরেশন। যেমন ঘাম শরীর ঠান্ডা করে, গাছও বাতাস ঠান্ডা করে। ঠিক যেভাবে মানুষের শরীর থেকে ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহকে শীতল করে, একইভাবে গাছও চারপাশে বাতাসকে নিরবচ্ছিন্ন ঠান্ডা রাখে। সবশেষে আসে দীর্ঘমেয়াদী সমাধানের কথা। গ্রিনহাউস প্রভাবের প্রধান নিয়ামক হলো কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে তা জৈব কার্বন হিসাবে নিজের দেহে জমা রাখে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যত হ্রাস পাবে, দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ততটাই স্থিতিশীল হবে। সুতরাং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বৃক্ষরোপণ কেবল একটি পরিবেশগত উদ্যোগ নয়, বরং এটি তাপমাত্রা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর প্রাকৃতিক প্রযুক্তি। এতক্ষণ আমি কথা বলছিলাম তৃতীয় প্রতিশ্রুতি নিয়ে, তো আমি মনে করি এখানে দ্বিতীয় প্রতিশ্রুতি নিয়েও কিছু আলোচনা করা যাবে। তো এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কতটা, চলুন আমরা বিশুদ্ধ গণিতের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করি। আমরা জানি রোপণ করা সব গাছ শেষ পর্যন্ত টিকে থাকে না। যদি আমরা ধরে নিই যে 25 কোটি গাছের মধ্যে মাত্র 60% গাছ স্থায়ীভাবে টিকে থাকবে, তবে বেঁচে থাকা গাছের সংখ্যা দাঁড়াবে 15 কোটি। অর্থাৎ 15 কোটি গাছ আমাদের পরিবেশে স্থায়ী সম্পদ হিসেবে যুক্ত হবে। এখন প্রশ্ন হলো, এই 15 কোটি গাছ আমাদের বায়ুমণ্ডল থেকে কতটুকু কার্বন শোষণ করবে? উদ্ভিদ বিজ্ঞানের তথ্য অনুযায়ী একটি পূর্ণবয়স্ক গাছ বছরে গড়ে প্রায় 20 কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। সেই হিসাবে প্রতি বছর কার্বন শোষণের পরিমাণ দাঁড়াবে 300 কোটি কেজি। অর্থাৎ প্রতি বছর প্রায় 300 কোটি কেজি বিষাক্ত কার্বন ডাই অক্সাইড আমাদের বায়ুমণ্ডল থেকে অপসারিত হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের মতো এত বড় দেশে গড়ে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো আদৌ সম্ভব কি না? ধরা যাক আমাদের রোপণ করা 25 কোটি গাছের মধ্যে অন্তত 60% টিকে থাকলো, অর্থাৎ আমাদের হাতে রইল 15 কোটি স্থায়ী গাছ। এখানে একটি বিষয় বুঝতে হবে, সব গাছ সমান পরিমাণ ছায়া দেয় না। যেমন রেইন ট্রি, করই, বট গাছ বা বড় আম গাছের মতো পূর্ণবয়স্ক বড় গাছ অনেক সময় 50 থেকে 100 বর্গমিটার, এমনকি তারও বেশি এলাকায় ছায়া দিতে পারে। কারণ এসব গাছের শাখা প্রশাখা অনেক বিস্তৃত হয়। অন্যদিকে ছোট, মাঝারি বা নবীন গাছ এতটা ছায়া দিতে পারে না।
যেহেতু 25 কোটি গাছের সবগুলোই বড় পূর্ণবয়স্ক গাছ হবে না, তাই বাস্তবসম্মত গড় হিসাবের জন্য আমরা 20 বর্গমিটার ধরে হিসাব করছি। সেই হিসাবে 15 কোটি গাছের মোট ছায়া বা গ্রিন কভার হবে 300 কোটি বর্গমিটার। যেহেতু 1 বর্গ কিলোমিটার সমান 10 লক্ষ বর্গমিটার, তাই এই বিশাল সংখ্যাটিকে কিলোমিটারে প্রকাশ করলে দাঁড়ায় 3000 বর্গ কিলোমিটার। এবার আসল অঙ্কটি দেখুন। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তো বাংলাদেশের মোট আয়তনের তুলনায় এই 3000 বর্গ কিলোমিটারের নতুন গাছের ছায়া মাত্র 2.03%। আর বিজ্ঞানের সূত্র অনুযায়ী মাত্র 2% এলাকায় ছায়া দিয়ে 1,47,570 বর্গ কিলোমিটার দেশের গড় তাপমাত্রা 3 ডিগ্রি কমানো একেবারেই অসম্ভব। তাত্ত্বিকভাবে পুরো দেশের গড় তাপমাত্রা কমানো অসম্ভব হলেও ঢাকা বা চট্টগ্রামের মতো নির্দিষ্ট শহরগুলোতে স্থানীয়ভাবে স্বস্তি আনা সম্ভব। তবে সেখানে শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং গাছের সাথে আমাদের প্রয়োজন পর্যাপ্ত জলাশয় ও খাল রক্ষা করা, ভবনের ছাদে গ্রিন রুফ বা সবুজ বনায়ন নিশ্চিত করা এবং শিল্প কারখানার ধোঁয়া ও কার্বন নিরসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। পরিশেষে বলা যায়, পুরো বাংলাদেশে গড় 3 ডিগ্রি তাপমাত্রা কমানো বৈজ্ঞানিকভাবে একটি অযৌক্তিক প্রত্যাশা। তবে শহরভিত্তিক সমন্বিত পরিকল্পনা, জলাশয় রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমেই কেবল আমরা এই অসহনীয় গরম থেকে কিছুটা মুক্তি পেতে পারি। মনে রাখবেন, শুধু গাছ লাগানো সমাধান নয়, দরকার একটি সামগ্রিক পরিবেশগত বিপ্লব। আমি ভিডিও শুরুতে বলেছিলাম, প্রথমে আলোচনা করব দ্বিতীয় অংশ নিয়ে, তারপর আলোচনা করব তৃতীয় অংশ নিয়ে এবং সবশেষে আলোচনা করব প্রথম অংশ নিয়ে। তো দ্বিতীয় অংশটি নিয়ে আমি প্রথমেই বিশ্লেষণ করেছি এবং এই অংশটি ছিল তৃতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অংশ আমি বিশ্লেষণ করেছি। এবার চলুন প্রথম অংশটি বিশ্লেষণ করা যাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে, কিছু সূত্রে 1976 সালের নভেম্বরে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের জন্য দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেন। এটি তার জিয়া মডেল নামে পরিচিত স্বনির্ভরতার একটি বড় অংশ ছিল। প্রধান উদ্দেশ্য ছিল বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা, কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, গ্রামীণ বেকারত্ব কমানো এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে উন্নয়ন। তিনি নিজে কোদাল হাতে মাটি কেটে কর্মসূচির সূচনা করেন যশোরের উলশি খালে। এটি ছিল স্বেচ্ছাশ্রম ভিত্তিক, অর্থাৎ কৃষকরা নিজেরাই কোদাল নিয়ে খনন করতেন এবং কাজের বিনিময়ে খাদ্য কাবিখা কর্মসূচির আওতায় চলত। 1977 থেকে 1981 সাল পর্যন্ত 279টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1500টির বেশি খাল খনন ও পুনরুদ্ধার করা হয়। মোট দৈর্ঘ্য ছিল প্রায় 2200 থেকে 3636 মাইল। এর ফলে সেচ সুবিধা বৃদ্ধি পায়, বন্যা নিয়ন্ত্রণ হয় এবং খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ে। দেশ খাদ্য স্বনির্ভরতার পথে এগিয়ে যায়। জিয়ার মৃত্যুর পর এই কর্মসূচি বন্ধ হয়ে যায়। এটি শুধু পানি ব্যবস্থার প্রকল্প ছিল না, এটি ছিল গ্রাম বাংলার অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি বড় ধাপ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ জিয়াউর রহমানের এই ঐতিহাসিক কর্মসূচিকে পুনরায় জাতীয় এজেন্ডায় ফিরিয়ে এনেছেন। 2026 সালের 16 মার্চ তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে জাতীয় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। একই দিনে ভার্চুয়ালি 54টি জেলায় একযোগে কাজ শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল, নদী, নালা ও জলাধার খনন করা হবে। উদ্দেশ্য সেচ ব্যবস্থার উন্নতি, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটি তার বাবার দেখানো পথেই হাঁটা, জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অংশ। এই কর্মসূচিকে অনেকে জিয়ার খাল খননের আধুনিক সংস্করণ হিসেবে দেখছেন। সবশেষে জিয়াউর রহমান যে ভিত্তি গড়ে দিয়েছিলেন, তারেক রহমান সেটিকে আবার সক্রিয় করে তুলেছেন। এটি বর্তমান রাজনীতিতে তার নেতৃত্বের একটি বড় প্রতীক হয়ে উঠেছে। চলুন এবার অঙ্ক করে দেখি এই বিশাল কাজ কি আদৌ সম্ভব। তবে অঙ্কে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, বাংলাদেশের সব খাল একরকম নয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ড বা বিডব্লিউডিবি প্রতিটি খালের গুরুত্ব ও অবস্থান অনুযায়ী আলাদা নকশা তৈরি করে। সাধারণত ছোট খালের প্রস্থ 2 থেকে 5 মিটার এবং গভীরতা 1 থেকে 2 মিটার হয়। অন্যদিকে প্রধান খালগুলোর প্রস্থ 20 মিটার বা তারও বেশি এবং গভীরতা 4 মিটার পর্যন্ত হতে পারে।
অর্থাৎ প্রতিটি কিলোমিটারের কাজের চাপ সমান নয়। 5 বছরে 20,000 কিলোমিটার মানে হলো বছরে 4,000 কিলোমিটার, মাসে 333.33 কিলোমিটার এবং প্রতিদিন গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। যদি আমরা প্রতিদিন 1000টি এক্সকেভেটর একসাথে কাজে লাগাই, তবে প্রতিটি যন্ত্রকে প্রতিদিন গড়ে মাত্র 11 মিটার খনন করতে হবে। আর 5 বছরে একটি যন্ত্রকে মোট 20 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। গাণিতিকভাবে এই হিসাবটি অত্যন্ত সহজ এবং সম্ভব মনে হয়, কিন্তু মাটির পরিমাণ চিন্তা করলে চিত্রটি বদলে যায়। যদি আমরা গড় 10 মিটার প্রস্থ আর 2 মিটার গভীরতা ধরি, তবে 20,000 কিলোমিটারে মোট মাটির পরিমাণ দাঁড়াবে প্রায় 40 কোটি ঘনমিটার। কাগজে কলমে 5 বছরে 20,000 কিলোমিটার শেষ করা সম্ভব হলেও বাস্তব ময়দান কিন্তু ভিন্ন। এই প্রকল্পের গতি থমকে যেতে পারে কয়েকটি কারণে: ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, খাল থেকে অবৈধ দখল উচ্ছেদ, বর্ষাকালে পানির প্রচণ্ড চাপ ও কাজ বন্ধ থাকা, পরিবেশগত ছাড়পত্র এবং কারিগরি জনবল। অর্থাৎ শুধু যন্ত্রপাতির সংখ্যা দিয়ে এই কাজ হবে না, এর জন্য প্রয়োজন প্রশাসনিক দৃঢ়তা এবং নিখুঁত প্রকৌশলী ব্যবস্থাপনা। সোজা কথায়, অঙ্কের হিসাবে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা সম্ভব, কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত জটিল এবং কঠিন জাতীয় প্রকল্প। শুধু দৈর্ঘ্যের হিসাব দিয়ে একে বিচার করা যাবে না। জমি, পানি আর পরিবেশের বাস্তবতায় নির্ধারণ করবে এই প্রকল্পের চূড়ান্ত সফলতা। তো এখন আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণ এবং দেশের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমানো নিয়ে। প্রত্যেকটি অংশ বিশ্লেষণ করার সময় উক্ত অংশটি নিয়ে কথা বলেছি এবং এর বাইরে অতিরিক্ত কোনো কিছু যোগ করিনি। তো আমি এই অংশে অতিরিক্ত কথাগুলো বলে ভিডিওটি সমাপ্ত করতে চাই। আমি এই ভিডিওতে বাংলাদেশের 25 কোটি গাছের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেছি, কিন্তু বিশ্বের দীর্ঘমেয়াদী বৃক্ষরোপণের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর দিকে তাকালে আপনি অবাক হবেন। আন্তর্জাতিক তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি গাছ রোপণ করেছে চীন, যার সংখ্যা প্রায় 240 কোটি। বিশেষ করে তাদের 1978 সালে শুরু হওয়া 3 নর্থ শেল্টার বেল্ট প্রজেক্ট, যাকে গ্রেট গ্রিন ওয়াল অফ চায়না বলা হয়। এরপরে রয়েছে ভারত 215 কোটি গাছ রোপণ করে এবং ইথিওপিয়া 172 কোটি গাছ রোপণ করে। আর যদি প্রশ্ন হয় একদিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ড কার, তবে উত্তরটি হলো ইথিওপিয়া। তারা মাত্র একদিনে প্রায় 35 কোটি 36 লক্ষ চারা রোপণ করে বিশ্ব রেকর্ড গড়েছিল। অর্থাৎ সংখ্যায় কোটি কোটি গাছ লাগানো পৃথিবীতে অসম্ভব কিছু নয়। তবে মনে রাখবেন, চারা রোপণ করা সহজ, কিন্তু সেগুলো বড় করে তোলা এবং টিকিয়ে রাখাই হলো আসল চ্যালেঞ্জ। এবার খালের অঙ্কে ফিরি। 20,000 কিলোমিটার খাল খনন কতটা বিশাল কাজ তা বুঝতে ইতিহাসের দীর্ঘতম কৃত্রিম জলপথ চীনের গ্র্যান্ড ক্যানেলের দিকে তাকান। এটি কোনো একক সময় তৈরি হয়নি। খ্রিস্টপূর্ব 5ম শতকে শুরু হয়ে বিভিন্ন রাজবংশের শাসনামলে ধাপে ধাপে বিস্তৃত হয়ে এটি 13 শতকের দিকে আধুনিক রূপ পায়। অর্থাৎ প্রায় 2,000 কিলোমিটার এই পথ গড়তে সময় লেগেছে শতাব্দীর পর শতাব্দী। আধুনিক প্রকৌশলের বিস্ময় সুয়েজ খাল তৈরিতে লেগেছিল 10 বছর, আর পানামা খালের জন্য সময় লেগেছিল প্রায় 11 বছর। এখন একবার ভাবুন, ইতিহাসের দীর্ঘতম খালগুলো যেখানে কয়েকশো বছর ধরে তৈরি হয়েছে, সেখানে মাত্র 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবে এটি একটি নজিরবিহীন জাতীয় চ্যালেঞ্জ। আর তাপমাত্রা 3 ডিগ্রি কমানোর যে স্বপ্ন আমরা দেখছি, তার বাস্তব উদাহরণ হলো সিঙ্গাপুর। তারা তাদের ঘনবসতিপূর্ণ শহরে গ্রিন রুফস, রিফ্লেকটিভ ম্যাটেরিয়ালস এবং উন্নত শহর পরিকল্পনার মাধ্যমে আরবান হিট আইল্যান্ড প্রভাব কমাতে কাজ করছে। গবেষণায় দেখা গেছে, গাছ এবং জলাশয় একসাথে ব্যবহার করে তারা শহরের নির্দিষ্ট কিছু এলাকায় স্থানীয় তাপমাত্রা বা লোকাল টেম্পারেচার প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে। কিন্তু মনে রাখবেন, এটি কেবল শহরের নির্দিষ্ট ক্ষুদ্র অংশ বা মাইক্রোক্লাইমেটের জন্য সত্য। পুরো দেশের গড় তাপমাত্রা কমানো কেবল গাছ লাগিয়ে সম্ভব নয়, এটি একটি বিশাল বৈশ্বিক জলবায়ু ইস্যু। পরিশেষে আমরা যদি গাণিতিক অঙ্ক আর বৈজ্ঞানিক গবেষণার দিকে তাকাই, তবে সত্যটি বেশ পরিষ্কার। সরাসরি বললে পুরো বাংলাদেশের গড় 3 ডিগ্রি তাপমাত্রা কমানো কোনোভাবেই সম্ভব নয়। এটি বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক। অনেকে ভুল ধারণা করেন যে শুধু গাছ লাগালেই পুরো দেশের আবহাওয়া বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, সিঙ্গাপুরের মতো আমরাও যদি সমন্বিত নগর পরিকল্পনা, গ্রিন রুফ এবং রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল ব্যবহার করি,
তবে ঢাকা বা চট্টগ্রামের মতো শহরগুলোতে স্থানীয়ভাবে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত স্বস্তি আনা সম্ভব। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি তথ্যবহুল হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিটি বিষয় বিশ্লেষণ করার জন্য। 20,000 কিলোমিটার খাল খননের প্রসঙ্গে আমি এই ভিডিওতে ধারণাগত বিশ্লেষণ করার জন্য খালের গড় প্রস্থ ও গভীরতা ধরে মোট মাটি এবং আচ্ছাদিত এলাকা হিসাব করেছি। এটি প্রকল্পের তাত্ত্বিক আকার বোঝার জন্য। বাস্তবায়নের সঠিক দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী বাস্তব সময় নির্ধারিত হবে। অর্থাৎ গণিত আমাদের বিশ্লেষণে সাহায্য করেছে, কিন্তু প্রকৃত কাজের সময় ও পরিমাণ সরকারের বাস্তব পরিকল্পনার উপর নির্ভর করবে। যদি আমার বিশ্লেষণে কোনো ভুল হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মাত্রই একজন মানুষ এবং মানুষের ভুল হওয়া স্বাভাবিক। সবশেষে আমি বলতে চাই, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।